তার মধ্যে একটা যেটা আপনি বললেন যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার সঙ্গে ধর্মকে আমরা গুলিয়ে ফেলেছি। এমন কোনো জিনিস যেটা জানলে সব কিছু জানা হয়, সেটা কি? আবার সেই স্বামীজির কথাতেই উনি বলছেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমার ভালো থাকাটা বা আমার বাড়ির মানুষজনের ভালো থাকাটা নির্ভর করছে অন্যদের ভালো থাকার উপরে। অ্যাগ্রেশন না থাকলে মানুষের কিন্তু অনেক কিছুই করা হয় না। কারণ আমাকে যে কোনো কাজের মধ্যে মনের ভেতরে দেখবেন একটা অ্যাগ্রেশন থাকা দরকার। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আমাদের সমাজে নানান রকমের মানুষরা রয়েছেন। তারা আমাদের সমাজে যেই পরিষেবাটা দিয়ে আসছেন বা দিচ্ছেন এখনও, সেটা একটু অন্যরকম। কেন বলছি আমাদের এই সমাজকে একদম সঙ্গে করে নিয়ে, যে আমাদের এই সমাজে চিকিৎসক রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন আরও অন্যান্য পেশার অনেক ধরনের মানুষ, কিন্তু তাদের যে সেবা রয়েছে সেই সেবা আমরা কিন্তু সুস্থ থাকছি, ভালো থাকছি, নিরাপত্তার মধ্য দিয়ে থাকছি। তো এমন কিছু মানুষ আমরা তো আকছার তাদেরকে দেখি, তাদের সান্নিধ্য পাই, কিন্তু সেই মানুষগুলো যারা এই পরিষেবা দিচ্ছেন সমাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, তারা কিন্তু তাদের ভেতরটা বা তাদের অন্দরমহলটাও কিন্তু একটু অন্যরকম। এই মুহূর্তে আমাদের পডকাস্টের মাধ্যমে আমাদের স্টুডিওতে রয়েছেন চিকিৎসক কল্যাণ খা। তিনি কিন্তু একটু অন্য রকমের মানুষ, যদিও তার পুরোপুরি চর্চাটা বিজ্ঞানকে নিয়েই, কারণ চিকিৎসা একটা বিজ্ঞানের সঙ্গেই জড়িয়ে রয়েছে। কিন্তু আমরা যদি তার বিভিন্ন সোশ্যাল মাধ্যম বা বিভিন্ন যে জায়গাগুলো আমরা যদি একটুখানি খেয়াল করে থাকি, তিনি প্রচণ্ডভাবে আধ্যাত্মিক মানুষও। তো সব জায়গা মিলিয়ে একটা বিজ্ঞান এবং এই আধ্যাত্মিকতা কোথাও না কোথাও এই মানুষটাকে একটু অন্যরকম করে দিয়েছে। আর সেই অন্যরকম মানুষের অন্যরকম কিছু কথা, অন্যরকম ভাবনাগুলোকেই একটু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন চিকিৎসক কল্যাণ খা। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে, এবং সময় বাঁচিয়ে আমাদের সঙ্গে একটুখানি আসার জন্য। এবং আমরা যদি বলি, আমরা সবসময় আপনাকে দেখি যে বিভিন্ন চিকিৎসা ব্যতীত বিভিন্ন ধরনের সমাজসেবামূলক যে কাজগুলো রয়েছে সেখানে আপনি রয়েছেন এবং একনিষ্ঠভাবে সেখানে যুক্ত রয়েছেন। এবং যদি বলা যায় একটু অন্য ধারার, অন্য রকমের মানুষ আপনি। তো এই যে চিকিৎসা বিজ্ঞান এবং তার পাশাপাশি আপনার যে আরও একটু অন্যরকম ভাবনা, একটু যদি এটা আমাদের সঙ্গে ব্যক্ত করেন, এটা কিভাবে আপনি দুটোকে ব্যালেন্স করছেন বা এইভাবে আসা এই ভাবনাগুলো আপনার। হ্যাঁ, নমস্কার। এইভাবে যে আপনারা চিন্তা করেছেন তার জন্য শুরুতেই আমার অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম। এই জিনিসটা আপনারা যেটা বলছেন, এটা আমার নিজের সত্যি কথা বলতে মনে হয় যে সব বিষয়টা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে পুরো বিষয়গুলো একই জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়ায়। তার কারণ হচ্ছে, আমি বলি আমার নিজের যেটা মনে হয়েছে যে আমাদের সমাজে, আমাদের দেশে বলবো না, আমাদের সমাজে, এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি। আমাদের এখানে যেটা খুব প্রকট, তার মধ্যে একটা যেটা আপনি বললেন যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার সঙ্গে ধর্মকে আমরা গুলিয়ে ফেলেছি, যেটা একটা সাংঘাতিক রকম সর্বনাশ হয়েছে সমাজের। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কোয়ালিফিকেশন এবং শিক্ষা, যেটা কোয়ালিফিকেশন এবং এডুকেশন, এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেছি। এবার সমস্তটা যদি একসঙ্গে আমরা দেখি, তাহলে দেখা যায় যে আমাদের শাস্ত্রেই বলে যে এমন কোনো জিনিস যেটা জানলে সব কিছু জানা হয়, সেটা কি? এই প্রশ্ন কিন্তু উঠেছে। এবং আমাদের সংস্কৃতি বা আমাদের ভারতবর্ষের যে আপনার সমাজ, তার যে শাস্ত্র, সেটার থেকে উর্বর খুব কম জিনিস আছে, সেটার থেকে রিচ খুব কম জিনিস আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা তো উঠবেই যে এমন কোনো জিনিস যেটা জানলে আর বাকি সব কিছু জানা হয়।
একদম। ভেবে দেখুন, এবং এর থেকে বৈজ্ঞানিক প্রশ্ন তো কিছু হতে পারে না। আমিও কিন্তু এই প্রশ্নটা সত্যি মানে খুবই একটা গভীরে চিন্তা করলে একদম ভাবাচ্ছে আপনি এই জিনিসটা, এবং সেখানে উত্তর আসছে যে আধ্যাত্মবিদ্যা, এবং সেটাকে কিন্তু যখন স্বামী বিবেকানন্দ যখন সেটা এক্সপ্লেন করছেন, কারণ দেখুন আমরা তো যা কিছু, আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, যে যদি রোমারোলাকে বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে জানো, কারণ তার মধ্যে সমস্তটাই পজিটিভ এবং কিছুই নেগেটিভ নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বামীজি যখন এটাকে এক্সপ্লেন করছেন, তখন উনি কিন্তু আধ্যাত্মবিদ্যা সেটাকে কিন্তু সায়েন্স বলেছেন। ইংরেজিতে যখন তিনি বলছেন, যখন ডিফাইন করছেন জিনিসটাকে, তখন কিন্তু তিনি বলছেন যে ইট ইজ দ্য সায়েন্স। এটা শুধু বলছেন না ইট ইজ আ ডিসকোর্স বা ইট ইজ আ সাবজেক্ট, ইট ইজ সায়েন্স। এর থেকে বড় বিজ্ঞান কিছু হতে পারে না। আপনি যে জায়গাটা দিয়ে শুরু করলেন যে এই যে আমাদের চিকিৎসা বিজ্ঞান যেমন একটা বিজ্ঞানেরই অঙ্গ, ঠিক সেরকমই আধ্যাত্মবিজ্ঞান, সেইটা যখন জানা হয়ে যায় একজন মানুষের, তখন দেখা যায় যে বাকি সব কিছু তার কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে, তার কাছে অনেক জানা হয়ে যাচ্ছে জিনিসগুলো। এই বিষয়টা মানে কি, এগুলোকে অনেক বড় বড় করে বলা হয়েছে, বিভিন্ন মানে রকমভাবে বলা হয়েছে। ভেবেই দেখুন না, এই যে এইবারেই আমি দেখছিলাম ভীষণ একটা ভালো কাজ হয়েছে, সরস্বতী পুজোর যে মন্ত্র, সেই মন্ত্রগুলো বাংলায় পাঠ হয়েছে। পুষ্পাঞ্জলি আমরা যে দিই বেশিরভাগটাই না বুঝে শুধু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দিই, কিন্তু ওই যে সংস্কৃত যে শ্লোকটা, সংস্কৃত যে মন্ত্রটা, সেইটার মানেটা আমরা যে ধরুন এই যে আমি সেদিন আমাদের নিজেদের আলোচনাতেও বলছিলাম যে আমরা যে বিয়ে করি বা আমাদের শ্রাদ্ধের যে নিয়ম কানুন আছে, তাতে যে ধরনের মন্ত্র উচ্চারণ হয়, সেই মন্ত্র অত সুন্দর মন্ত্র কিছু হয় না, আর হতে পারে না। হ্যাঁ, তো সেইগুলোর বেশিরভাগটা আমরা মানেই বুঝি না। সত্যি কথা তাই। ঠিক সেরকমই আমাদের যে শাস্ত্র, আমাদের যে আমরা যে রিচনেসের উপরে আছি, সেই ব্যাপারগুলো আমরা সত্যি কথা বলতে উপলব্ধি করি না। তো সেইখানে দাঁড়িয়ে আধ্যাত্মবিদ্যা মানে আর কিছুই না, নিজেকে চেনা। বাহ, ভীষণ সুন্দর উত্তর। নিজেকে একজন মানুষ নিজেকে চিনলে তাহলে তার মধ্যে দেখবেন যে তাকে দেখে আবার চেনাও যায়। কিছু কিছু আপনার সায়েন্স আছে যেগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষটা নিজেকে কিছুটা হলেও চিনেছে। একদম একদম। আমি সত্যিকারের কে? আমি যে স্কুলে পড়েছি, সত্যি কথা বলতে এই প্রশ্নটা আমরা কখনো হয়তো নিজের দিকে ছুঁড়েও দিই না, মানে ঠিক এখনকার সমাজে বা এখনকার সময়ে দাঁড়িয়ে এই সময়টা খুব ফ্যাক্টর। যার সেটা করার কথা ছিল যে মাধ্যমে, সেই মাধ্যমটাই আমরা গুলিয়ে ফেলেছি অন্য কিছুর সঙ্গে। যেটা বলছিলাম যে আধ্যাত্মিকতা এবং ধর্ম দুটোকে একেবারে গুলিয়ে ফেলেছি। তো সেখানে আধ্যাত্মিকতার বিষয়টা আবার সেই স্বামীজির কথাতেই উনি বলছেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। প্রতি মানুষের মধ্যে তার একটা অন্তর্নিহিত দেবত্ব আছে, সেই দেবত্বের যে প্রকাশ সেইটাই তার ধর্ম। এবং তারপরের যে লাইনটা সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আমার বাবা সবসময় বলতেন যে ফুটনোট বা একটা ডেফিনিশনের পরের লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা পুরোপুরি উপলব্ধি না করলে বোঝাই যায় না জিনিসটা। তারপরেই স্বামীজি বলছেন অ্যান্ড রাইটস অ্যান্ড রিচুয়ালস আর অল বাট সেকেন্ডারি ডিটেলস। আমি প্রণাম করি আর আমি নামাজ পড়ি, আমি পুজো করি, আমি চার্চে যাই, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি নিজে কতটা জানলাম। শুধু তাই নয়, আরও একটা বড় কথা হচ্ছে যে আমি অন্য মানুষের দুঃখে কতটা দুঃখিত হতে পারছি। একদম, তার কারণ হচ্ছে যখন আমি নিজেকে চিনতে পারলাম, তার সাথে সাথে যেটা হয়, যেটা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের যে ভাবধারা, তাতে যেটা ওনারা এইটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি যখন নিজেকে চিনে যাচ্ছি তখন তো আমি সবসময় বুঝতে পারছি যে আমার সামনে যারা রয়েছে তারা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। আমাদের বেদান্ততে যেটা বলা হয় যে নাম আর রূপের তফাৎ, বাকি সমস্তটাই চেতনা। আমার মধ্যে যেটা রয়েছে দ্যাট ইজ অ্যাবসলিউট অ্যান্ড পিওর কনসিয়াসনেস। ভেবে দেখুন তো, আমার যদি কনসিয়াসনেসটা চলে যায় তাহলে আমি ইট কাট
পাথরের সঙ্গে আমার কি তফাৎ আছে? শরীরটার কিছু আছে? কিচ্ছু নেই। তার মানে কি এ কারণেই দেখা যায় যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক যে কাজগুলো রয়েছে সেটার মধ্যে আপনি একনিষ্ঠভাবে জড়িয়েছেন, এবং শুধু জড়িয়ে থাকা নয়, কারণ আপনার একটা নিজস্ব জগৎ রয়েছে, কারণ আপনি পেশায় একজন চিকিৎসক, সেই জায়গাটা একটা খুব বৃহত্তর জায়গা। সেই জায়গাটাকে মানে ব্যালেন্স করে, সেই জায়গাটাকে সমস্ত কিছু সেটার দেখভাল করার পরে আপনি আবার উপরন্তু আসছেন আরও কিছু মানুষের জন্যে এগিয়ে আসছেন। তো এই ভাবনাগুলোর থেকেই কি আপনার এখানে এইভাবে এগিয়ে আসা? অবশ্যই। তার কারণ দেখুন, প্রথমত হচ্ছে যে আপনি যে আপনার কথার মধ্যে যেটা রয়েছে যে ধরুন ভীষণ যে একটা অবস্থা গেছে আমাদের কোভিডের সময়তে, সেই সময়তে তো সবচেয়ে বেশি জরুরি ছিল ভয়কে জয় করা। এবং আমি যখন এইটা বিশ্বাস করতে শুরু করব নিজের মনের থেকে যে আমার এই শরীরটা, এই মনটা কিছু না, আমি তো পিওর কনসিয়াসনেস, আমার মধ্যে যদি সেই জোরটা চলে আসে তখন যে কোনো ভয়কে জয় করা যায়। এবার সেইটা হচ্ছে ওই টাইমটায় চিকিৎসক, পুলিশ, প্রত্যেকে ভয় পেয়েছিল, ভাবুন। প্রত্যেকে আমরা কাজও করেছি, ভয়টাকে জয় করে কাজ করেছি, কারণ আপনাদের যেতে হয়েছে, সকলকে সব কাজগুলো করতে হয়েছে। আর ওই ক্ষেত্রে আমার আরো বেশি তখন মনে হয়েছিল যে দেখুন, আমার ভালো থাকাটা বা আমার বাড়ির মানুষজনের ভালো থাকাটা নির্ভর করছে অন্যদের ভালো থাকার উপরে। তো সেইটা করতে গিয়ে এটা, আর তার সঙ্গে সঙ্গে আমার এখন যেটা মনে হয় আর কি, যে কোনো কাজেই আবার সেই স্বামীজির কথা আছে যে আমাকে যদি এখন আবার নতুন করে পড়াশোনা করতে দেওয়া হয় তাহলে আমি কোনো বিষয় পড়বো না, কোনো সাবজেক্ট পড়বো না, আগে নিজের মনটাকে তৈরি করব, যে মনটা দিয়ে আমি যে কোনো সাবজেক্ট জয় করতে পারবো, আয়ত্ত করতে পারবো। তো সেইটাই আমার মনে হয় যে আজকের দিনে আমাদের সমাজের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রতি মানুষের এই আধ্যাত্মবিদ্যা এবং তার যে মনটাকে তৈরি করা, মনটাকে একাগ্র করা। কারণ এটা বহুকাল আগে আমাদের শাস্ত্রে বলে গেছে যে দেখুন, আমাদের স্কুলে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 5 থেকে পড়েছি, সেখানে আমাদের প্রথম যেটা আমি যে কথাটা প্রথমে বললাম যে জিজ্ঞেস করা হতো যে তুমি কে, তো স্বাভাবিকভাবে বাচ্চা আমরা কি বলতাম যে এই আমার শরীরটা আমি, বা আপনি যেটা বলছেন আমার নামটা আমি, বা আমি যেটা চিন্তা করছি মনটা সেটাই আমি। তখন আমাদের বোঝানো হতো যে আস্তে আস্তে যে এটা কি করে আমি হয়। আর তারও পরে যেটা আমার এসছে যে ধরুন একটা কোনো যন্ত্র রয়েছে, হ্যাঁ, সেই যন্ত্রটা যদি খারাপ হয় তাহলে সেই যন্ত্রটার তো কোনো ক্ষমতা নেই তার নিজেকে ঠিক করার। তো এটা কি কোথাও না কোথাও একটা লিঙ্ক তৈরি করছে আপনার চিকিৎসার পরিষেবার ক্ষেত্রে? বা অবশ্যই। তার কারণ হচ্ছে দেখুন, এখন আমাদের যে জায়গাটাতে অসুবিধে, যেটা আমাদের ভারতবর্ষ বলুন বা আমাদের সমাজে, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আপনারা সবাই দেখছি আমরা যে ধরুন ভীষণ সে ভালো ছাত্র বা ছাত্রী, কিন্তু তার মধ্যে যে মানুষের প্রতি যে সমব্যথা, যেটা এমপ্যাথি, যেটা সেইটার কোথাও যেন একটা গিয়ে ঘাটতি রয়েছে, এবং কোথাও যেন তার নিজেরই প্রফেশনের প্রতি যে একটা ভালোবাসা, যেটা প্যাশন, যেটা সেইটা নেই। স্বাভাবিকভাবে পুরো পেশাটা কোনো একটা জায়গায় গিয়ে মার খাচ্ছে। তাহলে প্রত্যেকটা ইউনিটকে আমাদের সেইভাবে এমপ্যাথেটিক করে তুলতে হবে। তাদেরকে যে অ্যাটিটিউড, যেটা আমার ওই যে কথাটা বলছিলাম যে আমি যদি এটা ভাবতে পারি যে সামনে যার আমি চিকিৎসা করছি সে আমারই বাড়ির কেউ একজন নিজের মানুষ, তাহলে আমি যেভাবে চিকিৎসা করতাম সেইটা সবার সাথে যদি করবার চেষ্টা করি, তাহলেই তো সেই চিকিৎসককে তো মাথায় তুলে রাখবে সমাজ। সেটা শুধু চিকিৎসক কেন, একজন পুলিশ অফিসার বলুন, যে কোনো পেশা, সাংবাদিক বলুন, সে যদি অন্য মানুষকে নিজের জায়গায় বসিয়ে দেখতে একবার আরম্ভ করে দেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। তো আমি সেই জন্যই বলছি যে এটা কোনো আলাদা করে পেশার বিষয় নয়, এটা সব পেশার জন্যেই সত্যি। যদি বলা যায় যে ছোটবেলার কল্যাণ কেমন ছিল, মানে সে কি খুব দুষ্টু ছিল, মানে কেমন ধরনের ছিল সে? না, দুষ্টু বলতে হ্যাঁ সেটা প্রচন্ড রকম ছিলাম, এটা এখন বোঝা যায় যে ভীষণ শান্ত, এবং খুব শুধু শান্ত না, মানে তার সাথে কথা বললে এটা বোঝা যায় যে মানে একটা স্থিরতা যে একটা সেটা একটা রয়েছে। না এইটা কেন জানি না, ছোটবেলা থেকে আমার ওই বিষয়গুলোর প্রতি একটা আলাদা ন্যাক ছিল, কিন্তু মানে দুষ্টুমি বলেন বা যে দস্যিপনা সেইটা একটু বেশি মাত্রাতেই ছিল। আচ্ছা।
হ্যাঁ, আর সেইগুলো কাটিয়ে উঠে বা খেলাধুলোর মধ্যে যে দিয়ে, তার কারণ হচ্ছে দেখুন অ্যাগ্রেশন, যেটা আমি পরে বুঝতে পেরেছি যে তারাই খেলাধুলোয় ভালো হয় যাদের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে। অ্যাগ্রেশন না থাকলে মানুষের কিন্তু অনেক কিছুই করা হয় না। কারণ আমাকে যে কোনো কাজের মধ্যে মনের ভেতরে দেখবেন একটা অ্যাগ্রেশন থাকা দরকার, এবং সেইটা আমাদের স্কুলেও ভীষণ রকম হতো, বিভিন্ন ধরনের খেলা ইত্যাদি, কম্পিটিশন সবচেয়ে বড় কথা। ধরুন এলোকেশন কম্পিটিশন আমাদের হতো, আমি তাতে বেশ কয়েকবার ভালো করেছি, প্রাইজ পেয়েছি, ঠিক আছে। আরেকটা ছিল আঁকা। আঁকাটা আমাদের মানে আমি ভীষণ রকম ধন্য যে আমাদের মৃণালকান্তি দাস, এখন দেখবেন আমাদের মধ্যে উনার নামে বই আছে, উনার কাজ প্রচুর বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনার কাজ আছে। উনাকে আমরা মাস্টারমশাই হিসেবে পেয়েছিলাম, ঠিক আছে। তারপরে আপনার স্কুল জীবনে নন্দলাল বসুর ছাত্র রামানন্দ বন্দ্যোপাধ্যায়, তিনি যদিও বিদ্যাপীঠে ছিলেন, মানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে, কিন্তু আমরা বিদ্যালয় মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, কিন্তু তারপরেও ইনস্টিটিউট অফ কালচারে উনি বসতেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়। উনি নন্দলাল বসুর ছাত্র, এবং যেটা নন্দলাল বসু সই করতেন ছবির তলায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের নন্দটা একদম এক, উনি ডাইরেক্ট ছাত্র ওনার। এবং কিছু কিছু জিনিস এত অদ্ভুত উনি আমাকে বুঝিয়েছিলেন এবং এত সহজ করে বুঝিয়েছিলেন। মানে এটা কি সেই ছোটবেলাটা, মানে যখন দর্শীপনা ছিল? একদম একদম ভীষণ রকম। মানে কোথাও না কোথাও সেই দর্শীপনাগুলোকে একটুখানি আস্তে আস্তে, মানে না, দর্শীপনা না করলে আপনার তো ওই বিষয়টার দিকে নজরটা যাবেই না। যে দর্শীপনাই করেনি সে আর তফাৎটা কি বুঝবে? তো তারপরে ওখানে তখন আমি তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে, আর পড়াশোনাটা তো মানে ওই আমাদের নরেন্দ্রপুরে কিন্তু কখনোই বলতো না যে এতক্ষণ পড়তে হবে, অতক্ষণ না। পড়াশোনাটার মধ্যে একটা কোয়ালিটেটিভ এটা, যে ধরুন অনেক মানুষ আছে হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা পড়ছে, কিন্তু সেই পড়াটাই হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টায় করা যায় যদি মনটাকে একাগ্র করা যায়। সেইটা ট্রেনিং হতো। এটা একটা সবথেকে বড় ব্যাপার, এটাই এখন সবথেকে প্রয়োজনও। হ্যাঁ, এখন যেমন আমি দেখুন ভাবি যে এই যে ক্লাস 10 অবধি, মানে কি মনে হয় যে এখনের জেনারেশন যারা করছে, ঠিক এই যে যেটা আপনি এখনই বললেন, এটা আপনি যেই টাইমে সময় এসেছেন বা যেই জায়গাটা, এই যে একাগ্রতার কথা বললেন, এখন কি সেই জেনারেশনে সেটা পাচ্ছেন? মনে হচ্ছে হ্যাঁ, অবশ্যই এখনকার জেনারেশন আরো উন্নত জেনারেশন। তার কারণ হচ্ছে দেখুন আস্তে আস্তে মানুষ তো অবশ্যই উন্নতির দিকে যাবে, এবং এইটা আমি বিশ্বাস করি ডারউইনের থিওরি অনুযায়ী যে আরেকটা উন্নত প্রজাতির মানুষ কিন্তু আমাদের মধ্যেই আছে, যেটা বাউলে বলে না যে সেই মানুষ আমাদের মধ্যেই আছে, সেই মানুষকে তুই চিনবি কিসে। এইটা বাউলের কথা। কারণ হচ্ছে যে আরেকটা মানে নতুন যে স্পিসিস তৈরি হবে, সেই স্পিসিসটা তো অন্য কোথাও থেকে এসে পড়বে না, আমাদের মানুষের মধ্যে থেকে। কিন্তু সেখানে শুধু যে প্রজ্ঞা বা শিক্ষা বা ওই যে বললাম কোয়ালিফিকেশন দিয়ে হবে না। এখানে আমি একটা জিনিস, এটা আমার একদম ব্যক্তিগত চিন্তা, যে ধরুন মানুষ কিন্তু অ্যাডলফ হিটলারকে ভুলে গেছে, শুধু তাই নয় তাকে অসুরের সঙ্গে তুলনা করে, কিন্তু সেখানে মহাত্মা গান্ধী বলুন, হ্যাঁ, কিংবা আপনার নেলসন ম্যান্ডেলা বলুন, এদেরকে পুজো করে, ঠিক আছে, মনে রেখেছে, আজীবন মনে রাখবে। তাহলে আপনি যদি উন্নত প্রজাতির মানুষ যেটা তৈরি হবে, সে কিন্তু কোনো অবস্থাতেই সাদ্দাম হোসেন কিংবা আপনার কি বলে অ্যাডলফ হিটলার হবে না, সে কিন্তু গান্ধীজির মতো হবে। তার মানে কি, আমার তার মধ্যে যেটা বলছিলাম যে শুধু যে তার শিক্ষা প্রজ্ঞা তা নয়, তার সঙ্গে অন্য মানুষের প্রতি সমব্যথা, অন্য মানে এমপ্যাথি আমরা যেটা বলি, এবং তার সঙ্গে কমিউনিকেট করার যে ক্ষমতা। তার মানে এই যে যেটা আপনি এক্ষুনি বলছেন সমব্যথী হওয়া, তো এই যে ভাবনা, এই ভাবনার থেকেই কি আপনার এই চিকিৎসা বিজ্ঞানে আসা, নাকি আপনার ছোটবেলার থেকে একটা ইচ্ছে ছিল যে আপনি বড় হয়ে চিকিৎসক হবেন, ওইভাবেই রেডি হচ্ছিলেন? কোনটা? এই ঠিক আছে, এটা ভালো প্রশ্ন করেছেন। কারণ আমি না সত্যি কথা বলতে যতটা পিছনে ভাবতে পারি, তাতে যে কোনো কারণে আমার ফ্যামিলিতে আরো মানে চিকিৎসক ছিলেন, আছেন এখনো তারা। তো তাদেরকে দেখেই হোক বা কি কারণে আমি জানি না, আমার কিন্তু না আর কোনো কিছু হব এটা কোনোদিন ভাবিনি। আচ্ছা, আর কোনো মানে কেন জানি না মনে হয়েছিল যে চিকিৎসকই হব। এবার
সুপ্ত অনেক কোনো একটা কারণ ছিল, সুপ্ত কোনো কারণ ছিল যেটা এখনই বললেন? ওইটা এক্সাক্ট কারণটা বলতে পারবো না, কিন্তু ধরুন তার সাথে সাথে সুপ্ত অনেক কিছু ছিল, যেমন বলছিলাম যে আঁকতে খুব ভালো। ইনফ্যাক্ট আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি প্রতিবার আমাদের স্কুলের আমার ক্লাসের ইয়ের আর কি ড্রয়িং এর ফার্স্ট প্রাইজটা আমার বাঁধা ছিল, অন্য কিছু পাই না পাই ওটা পেতাম। তো সেই রকমই এটা যেমন আরেকটা ইচ্ছা ছিল, যেমন আমি এনসিসিতে রিপাবলিক ডে যে ইয়ে হয়, প্যারেড হয় 26শে জানুয়ারি, তাতে আমি কিন্তু সিলেক্টেড হয়েছিলাম এবং বেস্ট ক্যাডেট সিলেকশন একটা হয়, সেখানে মেডেল, গভর্নর্স মেডেল পাওয়া যায়। এবং ওই সময় কেন জানি না ওটা আমাকে খুব টেনেছিল যে রিপাবলিক ডে ইয়েতে যাব, কিন্তু যে কোনো কারণে ওটা যেহেতু ক্লাস 10 ছিল বাবা যেতে দেয়নি। আচ্ছা। তো এইগুলো কিছু আবার অপ্রাপ্তি রয়ে গেছে। যেমন ধরুন আমি এখন যে আরেকটা জিনিস, আমি ওই আঁকার বিষয়টা থেকেই ওটার একটা এক্সটেনশন হিসেবে মঞ্চ ভাবনাটা আমার একটা ভীষণ একটা ইয়ের মধ্যে হয়েছে, বেশ কিছু করেওছি এবং তাতে আমার খুব শান্তি হয়। আচ্ছা। আর সঙ্গে মঞ্চাভিনয়, যেটা মঞ্চাভিনয়টাও করে ওই যে স্যাটিসফ্যাকশন, তার অনেকগুলো পরে চিন্তা করে দেখেছি যে আপনার টিম ওয়ার্কের সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে মঞ্চের অভিনয়। শ্রুতি অভিনয়ও তাই, কিন্তু মঞ্চ অভিনয় যেন আরেক ধাপে গিয়ে। কিন্তু যদি বলা যায় যে কল্যাণ খাঁ একজন চিকিৎসক, তার চিকিৎসার ব্যাপারটা একেবারেই আলাদা জায়গা, আর এই যে জায়গাগুলো যেটা যে আপনি একটা একটা করে খোলসা করছেন, এই জায়গাটাও কিন্তু একেবারেই আলাদা ধরন, মানে ধরনটা যদি বলি না, একদমই না। আমি বলছি আপনাকে, কারণ হচ্ছে দেখুন ওই যে কথাটা বললাম না যে সব কটা কিন্তু জুড়ে আছে কোনো একটা জায়গায়। আচ্ছা, কিভাবে? যেমন ধরুন আমি এটা ভেবেছি, এটা আমার একেবারেই ব্যক্তিগত চিন্তা, সেটা হচ্ছে দেখুন আমরা যে ক্লাস 10 অবধি এত সাবজেক্ট পড়ানো হচ্ছে, হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, অঙ্ক করছি। আমি যে ডাক্তার হলাম, আমার তো অঙ্কটা আর সেই অর্থে লাগেই না, হিস্ট্রি জিওগ্রাফি সেই অর্থে লাগেই না। তাহলে আমাকে এতদিন ধরে আমার কি তাহলে সময়টা নষ্ট হলো? একদমই না, একদমই নয়। কেন? ওই যে স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দর কথা, যে আমি মনটাকে তৈরি করব, মনটা তৈরি করবার জন্যে এইগুলো এক একটা অভ্যেস, এই বিষয়গুলো আপনাকে এক্সারসাইজ হিসেবে দেওয়া হচ্ছে, যে আমি যদি মনটা আমার তৈরি হয়ে থাকে, একই সঙ্গে আমি ইতিহাসও ভালো করতে পারবো, অঙ্কটাও ভালো করতে পারবো, মনটা যদি তৈরি হয়ে থাকে। সেইটার মাপকাঠি হচ্ছে যে আমি এগ্রিগেটে বেশি পাচ্ছি কিনা, তবেই আমাকে এগোতে দেওয়া হচ্ছে 11-12 জন্য, তবেই আমাকে একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে এগোতে দেওয়া হচ্ছে। আমার যখন আমি তো সবাইকে যখন নাটকের সময় বলি যে প্রতিবার মঞ্চে উঠছি যখন, এটা আপনারা আরও ভালো ইয়ে করতে পারবেন, প্রতিবার যখন আমি ক্যামেরাটা ফেস করছি, সেই সময় কোথাও না কোথাও মনের পেছনে একটা ভয় হয়, একটা যেন অ্যাংজাইটি কাজ করে। এবং ফ্রয়েডের কথায়, সিগমন্ড ফ্রয়েড, ফাদার অফ সাইকো অ্যানালিসিস, উনার কথায় বলে যে আপনার অ্যাংজাইটি ইজ বেসিক্যালি আ প্রোটেক্টিভ ফেনোমেনা টু প্রোটেক্ট মি আগেনস্ট ফ্রাইট। মানে হঠাৎ করে আমি গিয়ে চমকে ভয় পেয়ে গেলাম, সেইটা যাতে না হয় তার জন্যে আমার মনের মধ্যে অ্যাংজাইটি বলে একটা জিনিস আছে। তাহলে ভেবে দেখুন, অ্যাংজাইটিটাকে আমরা বেশিরভাগ মানুষ নেগেটিভ ভাবে নিই। আমার ঘুম আসছে না, আমি ঘুমের ওষুধ খাচ্ছি, খারাপ জিনিস অ্যাংজাইটি না, একেবারেই না। অ্যাংজাইটি আমার ভালোর জন্য আছে, পজিটিভলি নেওয়া, এবং সেই অ্যাংজাইটিটা কাটিয়ে উঠে যখন আমি এগোবো তখনই কিন্তু সাকসেস আসবে। এইটা নাটকে বা মঞ্চে বোঝা যতটা যায়, অন্য কিছুতে নয়। টিম ওয়ার্ক ওর থেকে ভালো নয়। আর একটা জিনিস আমার ইদানিংকালে মনে হয়েছে, সেটা কি বলুন তো, যে ধরুন আমি যেটা ফিল করি আর কি, যে একটা স্ক্রিপ্ট পেলাম নাটকের, তো সেটা আমার যে ইয়েটা আর কি, চরিত্রটা, সেইটা আমি স্ক্রিপ্টটা পড়ার পরে ভেবে নিলাম যে আমার চরিত্র এরম এরম করতে হবে, এইভাবে এইভাবে একটা তো চিন্তা ভাবনা আসে। তারপরে দেখলাম যে আমার যিনি ডিরেক্টর আর কি, নির্দেশক, সে সম্পূর্ণটা বদলে দিল, দিয়ে বললো না না এটা ঠিক হচ্ছে না, এইরকম ভাবে। তো আমি এটা এইভাবে নিই যে ধরুন আমরা প্রত্যেকেই ভাবছি যে আমি হয়তো এই জিনিসটা ভালো করছি, এটা ঠিক হচ্ছে, ওটা ঠিক হচ্ছে, কিন্তু পুরো জিনিসটা যে দেখতে পাচ্ছে,
তার মূল্যায়নটাই আসল। একদম একদম। তো আপনি যখন এই যে মূল্যায়নের কথাই উঠে আসলো, যদি বলি যে চিকিৎসা এই যে পরিষেবাটা আমাদের এই মুহূর্তে রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে নানান সময় নানান ধরনের অভিযোগ, নানান ধরনের ক্ষোভ সাধারণ নাগরিক থেকে উঠে আসছে। তো কি মনে হচ্ছে এই জায়গার ক্ষেত্রে কি মূল্যায়নের অভাব হচ্ছে নাকি কোথাও? নিশ্চয়ই দেখুন, আমি যেহেতু এই মুহূর্তে শুধু যে চিকিৎসক অ্যাডমিনিস্ট্রেশনেও যেহেতু রয়েছি প্রশাসনে, সেই হিসেবে আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে দেখুন এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি কোনো আলাদা করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমস্তটা মিলিয়ে আমি বলছি যে স্বাস্থ্যতে যে উন্নতিটা হয়েছে সেটা কিন্তু প্রভূত উন্নতি হয়েছে। আমরা নিজেরাই যখন ডাক্তারি পড়েছি কিংবা সবে পাশ করেছি, সেই সময়ে যে অবস্থা ছিল তার থেকে এখন কিন্তু মানুষ অনেক অনেক ভালো পরিষেবা পাচ্ছে, অনেক বেশি পরিষেবা পাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে যে মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। আর তার সঙ্গে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কোঅর্ডিনেশনটা অনেক বেড়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, ডাক্তারদের সিকিউরিটি বলুন, পেশেন্টদের সিকিউরিটি বলুন, সেইগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ এই যে সময়টা আমরা পেরোচ্ছি, এই সময়টা হচ্ছে মানুষ এই আমাদের দেশ বা কিছু কিছু ঘটনা আমাদেরকে বোধহয় কোথাও না কোথাও শিক্ষাও দিয়ে যাচ্ছে। একদম এইটাই আমি বলতে চাইছিলাম, যে এইগুলো চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে যাচ্ছে। মানে আমি যেগুলোকে হয়তো আগে ছোট ঘটনা ভাবতাম, সেইটা যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজকে একজন মহিলার কাজ, মানে নিজের কাজের জায়গায় তার যে সম্মান, সেইটা রক্ষা করা একটা সময় ছিল মানুষ যখন গ্রামে থাকতো কি আছে, আজকের দিনে দাঁড়িয়ে যে সেটা কতটা আমাদের কাছে প্রয়োজন এবং কতটা এটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ঘটনা ঘটছে। এবং আমি বিশ্বাস করি যে স্বাস্থ্যক্ষেত্রে যেটা ঘটছে সেটা কিন্তু অন্যান্য ক্ষেত্রেও ঘটছে। আপনি একটু চোখ ঘুরিয়ে দেখলে সব দিকেই দেখা যাবে। এবং এইটাই বোধহয় সেই ট্রানজিশন যেখানে আমরা মানে উন্নয়নশীল দেশের থেকে আমরা উন্নত দেশ হতে চলেছি। সম্পূর্ণ সমাজ হিসেবে আমরা মানে একেবারে পুরোপুরি আশাবাদী, সম্পূর্ণটা একদম। মানে যারা আমাদেরকে দেখবেন বা দেখছেন বা শুনছেন, মানে তাদের কাছেও বোধহয় এটা একটা পজিটিভ বার্তা যাওয়া। কারণ অনেক মানুষই কিন্তু আমাদের বিভিন্ন মানে অব্যবস্থাকে নিয়ে নানান সময় আমরা মুখ খুলতে দেখেছি সাধারণ নাগরিক। আগে চিকিৎসকদের সঙ্গে কথাই বলতে পারতো না মানুষ, এখন আগে একটা প্রশ্ন করতে, নিজের শরীর নিয়ে নিজের অসুখ নিয়ে প্রশ্ন করতেই দ্বিধাবোধ করতো। এখন চিকিৎসকের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক। শুধু তাই না, আমি তো প্রত্যেককে ওই জন্য রিকোয়েস্ট করি যে দেখুন আপনারাই হচ্ছেন আমার, আমি সাংবাদিকদেরও বলি যে আপনারা হচ্ছেন আমার চোখ কান। আমি তো সব জায়গায় একসাথে থাকতে পারছি না, তাহলে আপনি আমাকে দেখিয়ে দিন। অনেকে সেটা নেগেটিভ ভাবে নেয় যে এটা নেগেটিভ খবর, ওটা নেগেটিভ খবর নয়, ওটা আমার জন্য একটা ভীষণ পজিটিভ খবর যে এই যে একটা ঘটনা ঘটে গেছে, এই সমস্যাটা সমাধান করা দরকার যাতে ফার্দার না হয়। ইয়েস, আমি বলবো যে এটা সবাইকে আমি আহ্বান করব যে সেটা আপনার নিজের মনের মতো করে। সোশ্যাল মিডিয়া সেই জন্য একটা ভীষণ ভালো জায়গা হয়ে গেছে, ভেবে দেখুন। হ্যাঁ, অনেক জিনিস আছে যেগুলো বর্জন করা দরকার, কিন্তু এর মধ্যেও অনেক চিন্তাশীল মানুষ আছে যারা কিন্তু আমাদের সমাজের জন্য বলুন বা প্রশাসকদের জন্য বলুন ভীষণ ভালো ভালো বার্তা দিচ্ছে। এইটাকে পজিটিভলি নেওয়াটাই বোধহয় আমাদের কাজ, তাহলেই আমরা উন্নতি করব। এবং যে উন্নতিটা এইবারে হবে সেটা আর পিছিয়ে আসার কোনো জায়গা থাকবে না, আমরা সত্যিই উন্নত দেশ হব। যদি বলি যে আপনি যেহেতু এখন শুধু চিকিৎসক নন, মানে চিকিৎসার যে প্রশাসক, সেই জায়গাতেও আপনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় আমাদের এই উত্তরবঙ্গ, আমি স্পেসিফিকভাবে উত্তরবঙ্গকেই নিচ্ছি, অনেক সময় আমরা বলি উত্তরবঙ্গ অনেকটাই বঞ্চিত বা উত্তরবঙ্গে চিকিৎসা ব্যবস্থা আরও বেশি বোধহয় হলে ভালো, যেটা আপনি বললেন যে অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এখনও বেশ কিছু জায়গায় বেশ কিছু কথা বা বেশ কিছু অভিযোগ উঠে আসছে। যেমন সম্প্রতি আজকেও আমরা মানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটি বিষয় আমাদের সামনে এসেছে। তো নানান ধরনের বিষয়গুলো এখনো উঠে আসছে। তো আপনি কি মনে করছেন যে এগুলোকে মানে বিষয়গুলো কি শুধু রাজনৈতিক বিষয় হিসেবেই উঠে আসছে নাকি এটা? না, একদমই না, সেটা আমি বিশ্বাস করি না। তার কারণ দেখুন, মানুষের মধ্যে ক্ষোভ যেটা, সেটার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতিবিদ যারা, তারা হয়তো সেই ক্ষোভটাকে ঠিক জায়গাতে পৌঁছে দিচ্ছেন,
এর বেশি তো তারা কিছু করছেন না, তারা তো জিনিসটা তৈরি করছেন না। তাহলে ক্ষোভটা যে তৈরি হলো তার মানে সেখানে একটা কোনো গ্যাপ ছিল। এবং আমি এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই গ্যাপগুলো মানে পূরণ করাটাই হচ্ছে আমাদের আসল কাজ। সে যে কোনো জায়গায় আপনি আমাদের নিজেদের সংসারে ভাবুন, বা আমাদের বৃহত্তর যে সংসার সমাজ, যেটা সমাজ প্রকৃতি, এমনকি প্রকৃতির বিষয়ে যে গ্যাপগুলো তৈরি হচ্ছে সেই গ্যাপগুলো পূরণ করাটাই আমাদের কাজ। এবং সেইখানে আপনি যে প্রশ্নটা করছেন যে উত্তরবঙ্গের বিষয়টা, উত্তরবঙ্গে আমার নিজের ধারণা সেটা হচ্ছে, দেখুন উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে আমাদের কি একটা এই স্বাস্থ্যের ক্ষেত্রেই আমি যদি বলি যে অ্যাওয়ারনেস যেটা আছে এখনো, আমি তো বলি যে আমাদের হাসপাতালগুলো হচ্ছে সিকনেস কেয়ার সেন্টার। সিকনেস কেয়ার সেন্টার মানে অসুস্থ হলে মানুষ যাচ্ছে, আমরা তো হেলথ কেয়ার সেন্টার বলে গর্ব করি, সেটা গর্ব করা। হেলথ কেয়ার সেন্টার হচ্ছে আমাদের বাড়িগুলো। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে এখনো দেখবেন যে আমাদের কোভিডে কিন্তু উত্তরবঙ্গে অন্যান্য জায়গার তুলনায় কম মানুষের ক্ষতি হয়েছে। একই সঙ্গে অন্যান্য অসুখেরও যে প্যারামিটার, হ্যাঁ কিছু জায়গা আছে, কিছু এখনো প্র্যাকটিস আছে যে প্র্যাকটিসগুলো আমি বলবো সমাজে আরেকটু মানে এইগুলো ঠিক হলে বা উন্নতি হলে সুবিধে হয়। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস, যে নিজের বাড়িতে যে মানে যে ধরুন যেভাবে সে লাইফস্টাইল তার সেইটা কিন্তু অনেক বেশি হেলদি। আজকে শহরাঞ্চলে আপনি কলকাতার একজন মানুষকে দেখুন, সে যতটা হাঁটে তার থেকে আমার উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি হাঁটে। সুস্থতার দিকে সবচেয়ে বড় পদক্ষেপ। একই সঙ্গে যে এখনো আমাদের এখানে যে প্রকৃতি, আমাদের যে পরিমাণ সহযোগিতা আমরা পাই প্রকৃতির থেকে, সেটা তো অন্য কোথায় পাবে। এখনো অনেক বদলে গেছে, কিন্তু তারপরেও আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের বঞ্চিত ভাবার কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে পরিষেবাগত দিকে যে অনেক ক্ষেত্রে হয়তো যেতে হচ্ছে বিভিন্ন জায়গাতে, কিন্তু সেটাও আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আগে আমরা যখন ছাত্র ছিলাম সেই অবস্থায় যা ছিল, এই যে আজকেই দেখুন ওয়ার্ল্ড ক্যান্সার ডে, বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার দিবসের নিরিখেই যদি আপনি দেখেন যে ছোট ছোট কাজের জন্য আমাদেরকে দৌড়তে হতো, সেটা কিন্তু আজকে উত্তরবঙ্গ কেন প্রান্তিক জায়গাতে, উত্তরবঙ্গেরও প্রান্তিক জায়গাতে বসে কিন্তু সেই চিকিৎসা, সেই পরীক্ষা এগুলো কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, হচ্ছে অবশ্যই। এবং প্রতি জেলাতে ভাবুন একটা করে মেডিকেল কলেজ হয়েছে। বোধহয় এই জিনিসটা অনেকটা বোধহয় আমরা মানে কাটিয়ে উঠতে পেরেছি বলবো, যে একটা সময় আমাদের ঘরের ছেলেরা বা ঘরের মেয়েরা মানে বহির্মুখী হওয়ার ভাবনাটা ছিল, কিন্তু এখন কিন্তু ঘরমুখী হয়েছে একদম। এবং যার জন্য বোধহয় আমরা অনেক কিছুর পরিষেবা এখন পাচ্ছি, ঘরে বসেও পাচ্ছি, এটাও একদম। এবং ধৈর্য রাখা প্রয়োজন। এবং যেটা আমি বলি না, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এটা একদিনে বা রাতারাতি হবে না। এটা যেটা হয়েছে সেটা দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি তো ভীষণ আশাবাদী যে আগামী দিনে কোনো তফাতই থাকবে না, বরঞ্চ মানুষের জীবন, মানুষের যে স্বাস্থ্য, সেটা আরো অনেক অনেক উন্নত হবে। একদম একদম। আচ্ছা, এবার একটুখানি অন্যরকম প্রশ্নতে অবশ্যই চলে যাব, যে ব্যক্তিগত লাইফ যদি বলি, যে একেবারে ব্যক্তিগত জীবন, সেটা কেমন করে এই চিকিৎসার যে পরিষেবা সেটার সঙ্গে সেটাকে সামলান আপনি? এটা মোটেই আমি সামলাই না, এটা যারা আমার সাথে থাকে তারাই সামলায়। আমার পাগলামি বলুন, আমার সময় নষ্ট করা, তাদের জন্য সময় নষ্ট করাই এটা। যে আমি নাটকের রিহার্সালে যাচ্ছি, আমি বসে বসে কিছু একটা আঁকছি, বা আমার যেটা সারাদিনে আমি, এটা আমার ছোটবেলায় এক মানে কাকু আর কি, ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম। ওনার শোবার ঘরে লেখা ছিল, এবং উনি ভীষণ ছোটবেলায় কষ্ট করেছিলেন পূর্ববঙ্গ থেকে এসে। আমরা দুর্গাপুরের মানুষ, দুর্গাপুর যে স্টিল টাউনশিপ, তো ওখানে ওনার শোবার ঘরে লেখা ছিল যে আমি আজকে নতুন কিছু একটা না শিখে শুতে যাব না। আচ্ছা, বাহ, ঠিক আছে। এই যে কথাটা, এটা আমার ভীষণ স্ট্রাইক করে। তখন আমি অনেক ছোট, ক্লাস 4-5 পড়ি। তো আমি এখনো অবধি যেখানেই থাকি একটু কিছু, এখন তো মোবাইল হয়ে আরো সুবিধা হয়েছে, কোনো না কোনো বই
এক পাতা হোক, 5 পাতা হোক, 10 পাতা হোক, আমাকে পড়ে তারপরেই আমাকে শুতে হবে। এবং এই যে ছোট 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 করে হতে 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 অনেকটা জমে যায়। হ্যাঁ, তো সেইটাই আমি বলছি। এবং আপনার যেটা আপনি বললেন যে ব্যক্তিগত জীবনে অন্যরা সেইটাকে, এই যে পাগলামিগুলোকে সহ্য করে নেয়, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এবং যারা দুজন আমার সঙ্গে থাকতো, এখন ছেলে থাকে না, সে নিজে মানে এই সাংবাদিকতার পেশাতেই ইয়েতে কি বলে পোস্ট গ্রাজুয়েশন করছে। আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যারা সহ্য করে তাদেরকে কুর্নিশ জানানো ছাড়া আমার আর নতুন করে কিছু বলে নেই। তবে ওই যেটা হয় আর কি, দিনের শেষে ওটা বোধহয় বুঝতে পারে আপনার মধ্যে যদি সেই প্রত্যয় বা সেই ইয়েটা থাকে, ডেডিকেশনটা থাকে, অবশ্যই, তাহলে আশেপাশের মানুষজন বুঝতে পারে না এটা ছাড়া এর তো চলবে না। এই যে অর্ধাঙ্গিনী যেই সাহায্যটা করছে এবং নিরলসভাবে তার এই সাহায্যটা না ছাড়া একদিকে চিকিৎসার ব্যাপার, আবার আরেকদিকে অন্য কিছু যে সমস্ত আরো হবিগুলো রয়েছে সেগুলোকেও আরো এনরিচ করা, তো এই অর্ধাঙ্গিনীকে কি করে পাওয়া, মানে সেই পাওয়ার ব্যাপারটা আমার মানে মা বাবা রানীগঞ্জে, মায়ের বাবা আর কি, দাদু আমার থাকতেন, মাইনিং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো ওখানে সেই সময় আমার যে শ্বশুরমশাইয়ের বাবা আর কি, শ্বশুরমশাইয়ের বাবা এবং তাদের প্রায় 5টা জেনারেশন, তারা হচ্ছেন ভীষণ খ্যাতনামা চিকিৎসক ছিলেন ওই রানীগঞ্জ এবং ওই কলিয়ারি এলাকায়। তো সেই সূত্রে একজন ধরুন প্রিন্সিপাল মাইনিং ইঞ্জিনিয়ারিং কলেজের, আর ওগুলো মফস্বল এলাকা, বুঝতেই পারছেন, কলিয়ারি এলাকা, সেখানে যারা একটু শিক্ষিত মানুষ তারা নিজেদের মধ্যে ছিল, ওখানের ক্লাব ইত্যাদি, আর একটা একটু ধরনের কালচারও ওখানে ছিল। আর একজন হচ্ছে যে ওখানকার সবচেয়ে স্বনামধন্য চিকিৎসক, মানে সত্যি কথা বলতে আমার যে মানে ওয়াইফের দাদু, যে এদের দুজনের মধ্যে এটা ছিল। এবার যাতায়াত ছিল, হ্যাঁ। এবার মা তারপরে যখন আমার এই সব নিয়ে কথা হয়, তখন মা দেখে মায়ের পছন্দ হলো, মানে আপনাদের নিজেদের পছন্দ নয়, কিন্তু যাতায়াত ছিল। হ্যাঁ হ্যাঁ, যাতায়াত বলতে মানে আমাদের আগের জেনারেশনের যাতায়াত ছিল বিশেষ করে। ঠিক আছে, মানে আমার মা, মাসি, মামা, তারা ওদের বাড়িতে যেত, ওর বাবাকে মানে ভাইয়ের মতো এইরকম ছিল আর। আচ্ছা, সেই সূত্রে হলো, তাতে সুবিধা হয়েছে কি, আমাদের ওই দিককার যে কালচার বলুন, খাদ্যাভ্যাস বলুন ইত্যাদি, হ্যাঁ, সেটা তো আর মানে কোনো ছেদ পড়েনি, অভাব হয়নি, সেই জায়গায় ছেদ পড়েনি, একই রকম চলছে, মানে অনেকটা সেই গিভ এন্ড টেক পলিসির মতন হয়ে যাচ্ছে আর কি। আর পছন্দগুলো অনেকটা মানে আমাদের সামনেই ধরুন শান্তিনিকেতন, ঠিক আছে, আমি ওখানে দুর্গাপুরে থাকাকালীন তো রেগুলার যাতায়াত, এখনো এই যে গত মাসেও আমরা মানে শান্তিনিকেতনে গিয়ে সারা বছরের মধ্যে ধরুন একবার কি দুবার না থাকলে মানে মনে হয় যে কিছু একটা হলো না। তো সেটা কিন্তু শুধু আমার নয়, আচ্ছা, সেটা আমার পুরো ফ্যামিলির, হ্যাঁ পুরো ফ্যামিলি, আমার ছেলেরও, আচ্ছা, আমার ছেলেরও তাই হয়েছে। তো এইটাতে আমি ভীষণ মানে খুশি আর কি, কি বলবো, মানে অনেকের হয় না যে আমার এটা পছন্দ, আবার এই যে মানে বলা যেতে পারে যে মানে অনেক সময় আমরা বলি যে একজন উত্তর মেরু থাকে, একজন দক্ষিণ মেরু, হয়তো হ্যাঁ, কিন্তু বোধহয় আপনাদের ক্ষেত্রে সেটা একটু অন্যরকমই হয়ে গিয়েছে। বা এই যে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের ভাবধারা যেটা, হ্যাঁ, সেটাও ঠিক আছে, হ্যাঁ, সাংঘাতিক, মানে ওদের বাড়িতে ওর ছিল, কিন্তু এই মুহূর্তে আমার থেকে বেশি পড়াশুনো এবং চিন্তা কিন্তু ও করে। এটা ভয়ঙ্কর একটা বিষয়, এবং এটা হয়েছে, সে হয়তো তাদেরই ইচ্ছাই হয়েছে। এটা ভীষণ ভালো। তো সকলের জন্য কি বার্তা থাকবে আপনার? সকলের জন্য একটাই বার্তা, সেটা হচ্ছে যে নিজেকে অন্যদের মধ্যে দেখবার চেষ্টা, যেটা ওই আবার সেই স্বামীজির কথায় যে হৃদয়টাকে বড় করাই হচ্ছে আমাদের আসল কাজ। জীবন তো এইটুকু, হ্যাঁ, একটা ধরুন মানে কয়লার জ্বলন্ত খণ্ড, সেটা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, তার মধ্যে আমরা এইটুকুনি একটা ধূলিকণার মতো সে ঘুরে বেড়াচ্ছি কয়টা বছর। তো তার মধ্যে একটাই আমাদের কাজ, যেটা মানুষ হিসেবে, জন্তু জানোয়ার সবের তো কাজ সেরকমভাবে আছি আমরা, সমাজ প্রকৃতির জন্যে, এমনি যে বাইরের যে বহির প্রকৃতি তাছাড়াও সমাজ প্রকৃতির জন্যে আমার মনে হয়, যেটা বারবার একই কথা দেখবেন সবাই বলে গেছে,
বাউল বলে গেছে, রবীন্দ্রনাথ বলে গেছে, গান্ধীজি বলে গেছে, সবাই বলে গেছে। সেই জায়গাটা হচ্ছে যে স্বামীজি যেটাকে একদম ইয়ে করে বলছে যে হৃদয়টা আমার বড় হয়ে গেছে। এইসব এইসব আধ্যাত্মিকতা ধর্ম এসব বুঝি না, কিন্তু এইসব করতে করতে হৃদয়টা আমার বড় হয়েছে। অন্যের কষ্ট হলে আমারও কষ্ট হয়, অন্যের কষ্ট দেখে। অন্যের আনন্দ হলে ভীষণ আনন্দ হয়। অনেকে ভাবে হয়তো কষ্টতে কষ্ট পেয়ে তাহলে কষ্টটাই বেশি হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। অন্যের আনন্দে যদি সত্যি সত্যি আমাদের আনন্দ হয়, এর থেকে বড় আর পাওয়া কিছু নেই। তাহলে কিন্তু আনন্দটাই বেশি। তবে আমাদের সমাজের এই যে ব্যাপারগুলো রয়েছে সেটাই বোধহয় থাকবে না। মানে সমাজে নানান ধরনের যে এখন বিষয়গুলো উঠে আসছে, না বৈচিত্র্য থাকবে, সেটাই বৈচিত্র্য থাকবেই। আমার মানে ওই খারাপটাকে ধরে রেখে এই ভালোটাকে নিয়ে এগিয়ে চলতে হবে। একদম, আলো থাকলে অন্ধকারও থাকবে, বৈচিত্র্য থাকবে। কিন্তু তার মধ্যে ওই যে বলছি যে একটা যে পরবর্তী স্পিসিসের দিকে হেঁটে যাওয়া, যেটা মানে এই মানুষের মধ্যেই সেই মানুষ রয়েছে যে স্পিসিসটা নতুন করে তৈরি হচ্ছে। আমাদের সেই পালাময়ের জঙ্গলে আমরা যেতাম, একটা সময় ভেবেছিলাম ওইভাবেই জীবন কাটিয়ে দেবো, মেডিকেল ক্যাম্প করতে যেতাম। মাসের মধ্যে একবার পালামো যেতাম আর একবার সুন্দরবনে যেতাম। তো সেখানে পালাময়ের জঙ্গলে একজন আমাদের রেঞ্জার ছিলেন, রেঞ্জ অফিসার অর্জুন বাড়াইক বলে, তো গাড়োয়ালি ভদ্রলোক, খুব আমাদের সঙ্গে মিশতেন। তো উনি বলছেন देखिए डॉक्टर साहब, डार्विन जो बोले हैं ना ये गलत बात है। क्यों? कि इतना दिन से जंगल में घूम रहे, कोई भी एक बंदर को नहीं देखा इंसान होते हुए। উনি মজা করে বলেছেন, কিন্তু বিষয়টা দেখুন যে এই মানুষের মধ্যেই কিন্তু সেই মানুষরা রয়েছে যারা আরো উন্নত মানুষ হতে চলেছে। তো আমাদের মনে হয় যে আর এইটা হলে কি, এটা যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যেও আমরা এই জিনিসটাকে সঞ্চারিত করতে পারি। ভীষণ ভালো লাগলো। এবং অনেকগুলো কথা এমন রয়েছে যেটা বোধহয় আমাদের ভিউয়ার্স যারা শুনছেন বা দেখছেন তাদেরও ভীষণ কাজে লাগবে। কারণ আমরা যদি সত্যি এভাবে ভাবতে পারি বা এভাবে ভাবতে একটু চেষ্টা করি, তবে পুরো দুনিয়াটাই বা আমাদের এই পুরো চারধারটাই একটু অন্যরকম হয়ে যাবে। আর এই কারণেই বোধহয় আমি শুরুতে বলেছিলাম যে উনি চিকিৎসক অবশ্যই, কিন্তু একটু অন্য রকমের মানুষ। আর সেই অন্য রকম মানুষের যে অন্য রকম ভাবনা, সেটা আপনাদের কাছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো ঠিক প্রতিদিনের মতন আবারও কোনো না কোনো তথ্য নিয়ে, আবারও কোনো না কোনো বিশেষ অতিথি নিয়ে হাজির থাকবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management.